আপনারা দেখছেন এখন বিশ্ব বাংলা সংবাদ, আর আপনাদের সঙ্গে আমি সোমনাথ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সদ্য কংগ্রেসের হাত ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেয়া অধ্যাপক ওম প্রকাশ বিশ্ব। ওম প্রকাশ দা, আপনাকে বিশ্ব বাংলা সংবাদে অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ, সবাইকে নমস্কার জানাই। আর আপনারা সাক্ষাৎকার নিতে এসেছেন, তাই জন্য আপনাদের সমস্ত প্রশ্নেরই উত্তর দিতে আমি ইচ্ছুক। আর ভালো লাগছে যে যেভাবে আপনাদের সংবাদ মাধ্যম শুধু বাংলা নয়, ভারতবর্ষ নয়, পৃথিবীর সমস্ত কোণেই আজকে বিদ্যমান এবং যেভাবে 1 কোটিরও বেশি দর্শক ছাড়িয়েছে, সেটা সত্যি প্রশংসনীয়। আজকে আসার জন্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। ওম প্রকাশ দা, আপনাকে প্রথম প্রশ্ন, লোকসভা ইলেকশন পর্যন্ত আমরা দেখেছি মানে কট্টর তৃণমূল বিরোধী বলে যে কয়েকজন কংগ্রেসী নেতা ছিলেন, তার মধ্যে আপনি অন্যতম। হঠাৎ এই 180 ডিগ্রি ঘুরে যাওয়া, ঠিক বিষয়টা কিভাবে হলো? সংসদীয় গণতন্ত্রে শাসক দল, সরকারি দল আর বিরোধী দলের মধ্যে অতি অবশ্যই আবশ্যিক প্রতিযোগিতা থাকবে, সেটাই পার্লামেন্টারি মডেল। এবং সেটারই নিয়ম মেনে জাতীয় কংগ্রেসের একজন কর্মী হিসেবে পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদের দলের অবস্থান এবং তাতে আর কি আমার ভূমিকাকে দেখা উচিত। এবং সেটা আমি যথাযথভাবে আমি মনে করি এত বছর ধরে নির্বাহ করে এসেছি। তবে রাজনীতিটাতে সম্ভাবনা জায়গাগুলিকে নিত্য নতুনভাবে পর্যালোচনা করতে, রাজনীতির সম্ভাবনা শিল্প বলা। 23শে মে 2019 সাল, এই 3 মাস আগে থেকে ভারতবর্ষের রাজনীতির আমূল পরিবর্তন ঘটতে যাচ্ছে। গুণগতভাবে এবং সামগ্রিক বিচারে ভারতবর্ষের সাংবিধানিক গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ যে কাঠামো, সেটা কিন্তু আজকে আঘাতপ্রাপ্ত। তাই জন্য নর্মাল পলিটিক্স, স্বাভাবিক রাজনীতির আর জায়গা বিশেষ নেই। আজকে সারা দেশেই এবং আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি এবং তাদের নীতি, আরএসএস এবং তাদের ভূমিকা একদিকে, আর অন্যান্য সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, তাদের অবস্থানটা আরেক রকম। এই যে দুটো মতাদর্শগত লড়াইয়ের জায়গাটা চিহ্নিত হয়েছে, এখানে সবাইকে স্থির করতে হবে যে তারা কি ভূমিকা পালন করবেন। মানে আপনার কি কোথাও মনে হচ্ছে বাংলার মাটিতে দাঁড়িয়ে মানে কংগ্রেস নয়, তৃণমূল কংগ্রেসই বিজেপির প্রধান প্রতিপক্ষ, সেই জন্যই আপনি বিজেপিতে এই তৃণমূল কংগ্রেসে গেলেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করে তৃণমূল কংগ্রেসকে পর্যুদস্ত করে জাতীয় কংগ্রেসের কি উত্থান হবে? এই প্রশ্নটা যেই মুহূর্তে জিজ্ঞাসা করা হচ্ছে, যে উত্তর হচ্ছে না, তাহলে কার হবে? ও বিজেপির হবে। আমাদের রাজনীতি কি বিজেপিকে পশ্চিমবঙ্গে সরকারি মসনদে বসানো? তা নয়। জাতীয় কংগ্রেসের রাজ্য নেতৃত্ব তারা যদি বিজেপিকে এখানে সামনে এগিয়ে দেয়, তাহলে সেই রাজনীতিটা জাতীয় কংগ্রেসের রাজনীতি হতে পারে না। এবং সেটার আমি দীর্ঘদিন ধরে প্রতিবাদ করছি। কেন জোট ভেঙে দেওয়া হলো, সেটার তো একটা ব্যাখ্যা দিতে হবে। তো তার ফলে আজকে তৃণমূল কংগ্রেস সারা ভারতবর্ষের প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেস কিন্তু অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। আমি বিশেষ করে এই লোকসভা নির্বাচন যখন হয়ে গেছে, তার পরবর্তী সময়কার কথা যদি দেখেন, তা আজকে যদি জিজ্ঞেস করা হয় যে ভারতবর্ষে অগ্রণী ভূমিকা কার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সবাই বলবেন। পশ্চিমবাংলাতে বলবেন, দেশের বাইরে বলবেন, আপনি অন্ধ্রপ্রদেশে জিজ্ঞাসা করুন, যেমন কি ডিএমকে একটা ভূমিকা প্রতিপালন করছে তামিলনাড়ুতে। রাহুল গান্ধী যেটা সীতারাম ইয়েচুরি চুক্তি করে ঠিক করে দিয়েছিলেন, তা সত্ত্বেও এটা হলো না। এটা এই জন্যই হলো না যাতে বিজেপিকে এগিয়ে দিয়ে যাওয়া যায়। কেন 2016 সালে তো জোট হয়েছিল, বিজেপির ভোট 17.2% থেকে নেমে 10.5-এ আসলো। আর আজকে কি কারণ হলো যে সেটা 40% গেছে? এটা ইনভেস্টিগেশন করা উচিত।
মানে মানে আপনি পুরোপুরি প্রদেশ কংগ্রেসের ঘাড়েই দোষারোপটা চাপাচ্ছেন। দিল্লির নেতৃত্বের সঙ্গে আপনার কথা হয়েছিল? অবশ্যই দিল্লির নেতৃত্ব আমার সঙ্গে যোগাযোগে রেখেছেন। তারা তো বলছেন যে তারা জোট চেয়েছিলেন, আমরা সবাই চেয়েছিলাম, এবং যারা নেতারা রয়েছেন তারাও বলছেন যে চেয়েছিলেন। আমাকে প্রক্রিয়া থেকে বাদ রাখেন, তা থেকে আমি কিন্তু বুঝতে পারিনি। আমাকে কোনো গুরুত্ব নাই বা দেওয়া হোক, কিন্তু যে পলিটিক্যাল লাইনটা ঠিক থাকবে। আরে আপনার পলিটিক্যাল লাইন ঠিক না থাকলে আপনার সংগঠন বাড়বে নাকি? আপনার রাজনীতি মানুষের কাছে পৌঁছবে নাকি? আপনি একই সঙ্গে তৃণমূলের বিরোধিতা করছেন আর বিজেপির বিরোধিতা করছেন, খুব ভালো কথা, কিন্তু দুটোর মধ্যে যদি পার্থক্য আপনি না করেন, মানুষের কাছে কি বার্তা যাবে? মানুষের কাছে বার্তা যাবে যে ঠিক আছে, তৃণমূলকে সরানোর জন্য বিজেপিকে ভোট দেবো, আর বিজেপিকে পছন্দ করি না তাহলে তৃণমূলকে সমর্থন করবো। তাহলে কংগ্রেসের অস্তিত্ব কোথায় থাকবে? একদম একদম। আমি ঠিক এই জায়গা থেকে আমাদের পরের প্রশ্নটা বলবো। মানে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসে আপনি যোগদান করলেন এবং তারপরেই শিক্ষক দিবসে শিক্ষারত্ন দিল রাজ্য সরকার আপনাকে। এই বিষয়টা নিয়ে চারিদিকে একটা কি বলবো, একটা জল্পনা তৈরি হয়েছে। আপনি কিভাবে ব্যাখ্যা করছেন? তা আমার ব্যাখ্যা করার কি আছে? এটা আমি যাদবপুর বিশ্ববিদ্যালয় সুনামের সঙ্গে 32 বছর ধরে অধ্যাপনা করছি। দেশ বিদেশে নাম আছে, গবেষণাপত্র রয়েছে, হাজার হাজার ছেলে মেয়েদেরকে পড়িয়েছি, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় তো সিদ্ধান্ত গ্রহণ করে একতরফা ভাবে, সেটা তো এভাবে হয় না। এটা রীতিমতো আর কি বাছাই হয়, রীতিমতো সিলেকশন কমিটি হয়। যারা জানেন না মূর্খ। এটা তো একটা কোইন্সিডেন্ট যে 5 সেপ্টেম্বর তো চেঞ্জ হবে না, এটা তো শিক্ষক দিবস। এই দিবসেই তো রাজ্য সরকার এই অনুষ্ঠানটা করে আসছে এত বছর ধরে। আর এটা 4 তারিখে আমার সঙ্গে কথা হয়েছে, 3 সেপ্টেম্বরে সৌমেন মিত্র আমার রেজিগনেশন অ্যাকসেপ্ট করেছেন। 4 তারিখে আমার সঙ্গে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের আলোচনা হয়েছে। আর কাকতালীয় ভাবে 5 তারিখে হচ্ছে শিক্ষক দিবস। আর এটা তো আমি যতদূর জানি, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আমার নামটা সুপারিশ করেছে প্রায় 1 থেকে 1.5 মাস আগে। তো সিলেকশন কমিটি করে, এবং যারা কিছু জানে না, বোঝে না, রাজনৈতিক একটা ঈর্ষা, সেই জায়গা থেকে এই সমস্ত কথাবার্তা তারা বলে। ওইটা আমাকে যে মানব দিয়েছেন তাদের লেখা আছে, খোদাই করা আছে, ডক্টর ওম প্রকাশ মিশ্র, দুটো মানকে আছে। অনেকেই জানেন কি যে আমি একমাত্র পশ্চিমবঙ্গ থেকে এখন পর্যন্ত যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদের সদস্য ছিলাম, ইগনোর প্রো ভাইস চ্যান্সেলর ছিলাম, বা ভারতবর্ষের ভিন্ন ভিন্ন শীর্ষ প্রতিষ্ঠানগুলির ইউজিসির হয়ে চেয়ারম্যান হয়ে গেছি। তো যারা জানেন না তারা এই সমস্ত কথা বলছেন। রাজ্য সরকার সম্মাননা জানিয়েছেন, খুব ভালো কথা। সম্মাননা না জানালেই আবার বিশেষ কিছু যায় আসতো না, তার কারণটা যে সম্মাননা তো আমি দরখাস্ত করিনি। আচ্ছা, এখন আপনি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক। এই মুহূর্তে আপনার প্রধান বিরোধী কাকে দেখছেন রাজনৈতিকভাবে? দেখুন, আদর্শগত দিক দিয়ে আমরা কোনোভাবেই বিজেপির সঙ্গে কোনো আপোষ করব না। নিরন্তর সংগ্রাম চলবে, যে বাংলার প্রত্যেকটা বুথে হবে, রাজ্য স্তরে হবে, দেশে হবে, এবং এই জায়গাতে আর কি কোনো কম্প্রোমাইজের জায়গা নেই। আর অন্যান্য কেউ এইখানে বিরোধী নয়। প্রতিযোগিতার জায়গা হয়তো আছে, কিন্তু সেই প্রতিযোগিতার জায়গাগুলিও কিন্তু আজকে বিজেপি যেভাবে পোলারাইজেশন করেছে, সেই পোলারাইজেশনে মানুষ কিন্তু বিজেপিকে যারা এখানে থেকে বিরত রাখতে চান, দূরে রাখতে চান, আরএসএস থেকে বাংলাকে মুক্ত রাখতে চান, আর তারা সবাই কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হবেন। এটা তো ইতিমধ্যে হয়ে গেছে। আমি আজকে এটা বলছি, বাংলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ তো এটা ভোটে প্রমাণিত করে দিয়েছে। আপনি খেয়াল করে দেখুন না, জঙ্গিপুরে, মুর্শিদাবাদে এই 14টা বিধানসভা, এই 14টা বিধানসভাতে কিন্তু জিতেছে তৃণমূল কংগ্রেস। 2 থেকে 2.5 লক্ষ মার্জিনে লোকসভাতে জিতেছে। মালদাতে তৃণমূল কংগ্রেস ভালো করেছে। তার কারণটা হচ্ছে যে মানুষ ঠিক করে নিয়েছে। তাই জন্য কংগ্রেসের ভোট 2016 নিরিখে যদি দেখেন 55% কমে গেছে, 2014 নিরিখে যদি দেখেন 43% কমে গেছে। আর বামেদের ভোট তো তারা তো ঘোষিত ভাবে বিজেপিকে সাপোর্ট করেছে, 80% ভোট বিজেপিকে দিয়েছে তারা, সিপিআইএম এর লোকজন। অন্যান্য শরিক দল তারা কি করেছে আমরা জানি। তাই জন্য সিপিএম এর ভোট শতাংশ 6.5 হয়,
তাহলে কাকে তারা ভোট দিয়েছে, কোন অশুভ শক্তিকে তারা নিয়ে আসতে চায়? মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে শেষ করে দেওয়ার নাম করে তারা কি সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে শেষ করে দিতে চায়? এবং আজকে তারা বলছে যে না, আমরাও ভিন্ন ভিন্ন ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে লড়াই করবো, তো করতে বাধ্য। আপনাকে দলে যোগদান করার পরই, শাসক দলে যোগদান করার পরই আপনাকে দলের শিক্ষা সেলের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন দেখবেন এই শিক্ষা ব্যাপার নিয়ে আমি একদম নিরপেক্ষ জায়গা থেকে আপনাকে দেখতে হবে। শিক্ষা ব্যাপারটা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের এই কলেজে ভর্তি বলুন, কলেজ রাজনীতি বলুন, মানে বিভিন্ন কিন্তু জায়গায় একটা বিতর্ক আছে। সেই বিষয়গুলোকে কিভাবে সামলাবেন বা আগামী দিনে কিভাবে কাজটা করবেন আপনি? দেখুন, পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে অগ্রগতি হয়েছে, কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে বেশ কিছু ঘটনা সেটা আমাদের সবাইকে মর্মাহত করেছে। এবং তৃণমূল কংগ্রেসের নাম করে দৌরাত্ম, নৈরাজ্য সৃষ্টি করা, কলেজে কলেজে সংঘর্ষের ঘটনা, গোষ্ঠীবাজি, এগুলি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে মালিপ্ত করেছে। আর তারপরে হচ্ছে যে শিক্ষা বিস্তার করতে গিয়ে নানা রকম আর কি ব্যয়ভার করবারও প্রশ্ন আছে, দাবি দাবার জায়গাগুলি আছে। আমি মনে করি যে আমূলভাবে যে পরিবর্তনটার সূচনা করা হয়েছে, বলতে গেলে শুদ্ধকরণ শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, সেটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়াটা আমার প্রাথমিক লক্ষ্য হবে। দ্বিতীয়ত আমি মনে করি যে অনেক জায়গাতে মানে ওভার পলিটিসাইজেশন বেঙ্গলের ক্ষতিগ্রস্ত করছে। শিক্ষাক্ষেত্রে ওভার পলিটিসাইজেশনটা প্রয়োজন নেই। আমাকে এক ছাত্র নেতা কালকে এসে দেখা করেছে, বলেছে যে আমরা রাজনীতি করি, আমরা তৃণমূল কংগ্রেস করি। আর বললাম যে খুব ভালো কথা, পড়াশোনাটা কত পড়েছো সেটা নিয়ে 15 মিনিট বলো, আর রাজনীতিটা 4-5 মিনিট নিয়ে আলোচনা করবো। তো তখন সে ঘাবড়ে গেছে, কিন্তু আমাকে বললো যে এটা আপনি ঠিকই বলেছেন। আমি বললাম যে আমি তো শিক্ষা ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবার কোনো জায়গা নেই, এবং তাই জন্য আজকে সারা পশ্চিমবঙ্গ থেকে সবাই যোগাযোগ করছে, তারা ভালো চান, এবং সেটা ভালোর দিকে আর কি মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা কিন্তু নিয়ে যাব, সেই কাজে আমি ব্রতী হব। এই কাশ্মীরের 370 ধারা বিলোপ বা স্পেশাল স্ট্যাটাস যে তুলে নেন, এতে কি মনে হয় কাশ্মীর সমস্যার সমাধান আদৌ সম্ভব? এবং প্রথম কথা হচ্ছে যে 370 নম্বর ধারা তুলে দেওয়া হয়নি। 370 নম্বর ধারার বেশ কিছু জায়গাগুলিকে সেটাকে নিস্তেজ করে দেওয়া হয়েছে। যেটা বলা হচ্ছিল যে সেখানে সবাই জমি কিনবেন, এখন বিজেপি যেটা প্রোটেস্টে নেমেছে। এটাও জেনে রাখা উচিত যে এই যে আমাদের দেশের সংবিধানের সেকুলার আর সোশ্যালিস্ট, এটা কিন্তু কাশ্মীরের কনস্টিটিউশন 1956 সাল থেকে যেভাবে প্রায় 1 মাস ধরে, আজকে 1 মাস হলো, যেভাবে পুরো কাশ্মীরটাকে স্তব্ধ করে দেওয়া হয়েছে, এটা ভারতবর্ষের আমাদের আন্তর্জাতিক সম্পর্কের ভাবমূর্তি, আমাদের গণতান্ত্রিক দেশ হিসাবে ভাবমূর্তি, সেটাকে কিন্তু কোনোভাবে উজ্জ্বল করছে না। কাশ্মীরে অতি অবশ্যই কেন্দ্রীয় সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। পাকিস্তানের সন্ত্রাসবাদীদের মোকাবিলা আমাদের অতি অবশ্যই করতে হবে, কিন্তু সেটা আমাদের গণতন্ত্রকে কলুষিত করে, সেটাকে কদর্যভাবে আর কি নির্যাতিত করে সেটা কিন্তু করা সম্ভব না, উচিত না। সরকারও সেটা বুঝছে, এবং আগামী দিনে আশা করছি যে কাশ্মীরে শান্তি সম্প্রীতি ফিরে আসবে। সেটা কিন্তু খুব প্রয়োজন, কারণ কি মনে রাখতে হবে ভারতবর্ষ কিন্তু মাল্টি কালচারাল, মাল্টি রিলিজিয়াস, মাল্টি লিঙ্গুয়াল। একইভাবে আরেকটি বর্তমান সময় আরেকটি প্রাসঙ্গিক বিষয়, বেশ কয়েক বছর ধরে বিষয়টি চলছে, এনআরসি। সম্প্রতি চূড়ান্ত যে লিস্ট বেরিয়েছে তাতে কিন্তু প্রায় 19 লক্ষেরও বেশি মানুষ বাদ পড়েছেন, এবং বিশ্ব হিন্দু পরিষদ পর্যন্ত বিজেপির বিরোধিতা করছে অসমে। সব মিলে বিষয়টি কিরকম দেখছেন এনআরসি? নীতিগত বিষয়ে বিজেপির কিন্তু কোনো কনসিস্টেন্সি নেই। তারা যেটাই কোনো সময় অপোজ করেছে সেটাকেই অ্যাকসেপ্ট করেছে। এনআরসিতে হচ্ছে যে তারা চেয়েছিল এমনভাবে ইমপ্লিমেন্ট করতে যাতে কমিউনিটির গুডকে ডিভাইডে ডিস্ট্রিবিউট করা যায়। আইনগতভাবে তো সেটা করা সম্ভব না। গোটা পৃথিবীতে এটা স্থির সিদ্ধান্ত যে রেফিউজি স্ট্যাটাস, উদ্বাস্তু, এটা কিন্তু আপনি হিন্দু, মুসলমান, কংগ্রেস, বিজেপি, রুয়ান্ডানদের মধ্যে এথনিক, সেটা কিন্তু আপনি করতে পারবেন না। তো এখানে সেটা ওরা করতে চাইছেন, করতে গিয়ে নিজেরা বিপদে পড়ে গেছেন। এখন তারা আবার এটাকে রিভাইজ করতে চাইছেন, সেটা আবার সুপ্রিম কোর্ট অ্যালাউ করবে না। আর আপনাকে বলি, জয়শঙ্কর আমাদের ফরেন মিনিস্টার বলেছেন ডিপোর্টেশন হবে না।
হ্যাঁ, ডিপোর্টেশন হবে না, বাংলাদেশ থেকে ইনফিল্ট্রেশন যেটা হতো, মানুষ আসতেন কেন কি তুলনামূলকভাবে আমরা ইকোনমিক্যালি বেটার, সেটা কিন্তু কমে গেছে, সেটা সরকারি তথ্য পরিসংখ্যান বলছে। নরেন্দ্র মোদীর সময় ইনফ্যাক্ট বাংলাদেশে মানুষকে কিছু যারা ধরা পড়তেন তাদেরকে ফেরত পাঠানোর ব্যাপার, সেটাও কিন্তু সরকারিভাবে কমে গেছে। ডিপোর্টেশন হবে না, এদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখবেন। আজ পর্যন্ত এটা তো শুধু প্যালেস্টিনিয়ানদের ক্ষেত্রে সম্ভব করেছে, জোর করে ফিজিক্যাল ফোর্স করে ইসরায়েল করেছে। তো তার এই সমস্ত জায়গা থেকে দেখলে এই গোটা জিনিসটাই আর কি ভুয়ো প্রমাণিত হতে বাধ্য। এবং আমি আবার এটা বলছি, এই বিষয়ে কিন্তু সবচেয়ে বেশি সোচ্চার সক্রিয় ভূমিকা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন। আমি কিন্তু সেই সময় কিন্তু তার এই উদ্যোগকে সমর্থন করেছিলাম, এবং আমি মনে করি যে আজকেও কিন্তু এনআরসিতে ফলে পশ্চিমবঙ্গের কনটেক্সটে আমাদের সাহায্য সহযোগিতা এই সরকার দিচ্ছে, এবং সমস্ত ধরনের ভাবেই সেটা করা হবে। বিজেপি এখন নিজের জালে পড়ে গেছে, এটা সুপ্রিম কোর্টের দিকে তারা তাকিয়ে আছে। আমি মনে করি না যে এই সমস্ত মানুষকে ডিপোর্ট করা যাবে, এবং আমি এটাও মনে করি না যে এই সমস্ত মানুষগুলিকে ডিটেনশনে রেখে বছরের পর বছর, দশকের পর দশক আর কি কার্যত তাদের মানবাধিকার হরণ করে নেওয়া যাবে। লোকসভা নির্বাচনে তৃণমূলের ফলটা আশানুরূপ হয়নি। এরপর বিভিন্ন কর্মসূচি দলনেত্রী নিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো দিদিকে বলো। এই দিদিকে বলো কর্মসূচি বিষয়টিকে কেমনভাবে দেখছেন, বা আপনি নিজেকে কিভাবে এই দিদিকে বলো কর্মসূচির সঙ্গে যুক্ত করবেন? দেখুন, এই গত 3 মাসে অভূতপূর্ব পরিবর্তন হচ্ছে। তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা নতুন ক্রিয়েটিভ ভাবে সবকিছুকে পর্যালোচনা করা হচ্ছে, এবং সেটা কিন্তু যে শুভ আর ভালো ইঙ্গিতবাহী সেটা সবাই স্বীকার করবে, আর সেটা যে সাকসেসফুল হচ্ছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। আর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যথেষ্ট সংখ্যক আসন পায়নি, যতটা এক্সপেক্ট তারা করেছিলেন, 22টা। আমি তখন তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলাম না, কিন্তু এটা ঠিক যে তৃণমূলের কিন্তু ভোট বেড়েছে। আর তৃণমূল আজকে থেকে যদি 3 মাস আগে যেই জায়গায় ছিল, আজকে সেই পজিশনটা কিন্তু ইমপ্রুভ করেছে। কংগ্রেস এবং লেফটের ভোটাররা তারা কিন্তু একটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, বিজেপির দিকে কিছু যাচ্ছেন, কিছু তৃণমূল কংগ্রেসের দিকে যাচ্ছেন, এবং এইটা আনফর্চুনেট হলেও এই পোলারাইজেশনটা আর কি বিজেপি করতে চেয়েছিল, তারা এটা নিয়ে এসছে। কংগ্রেস এবং সিপিএম লিডারশিপ এই ফাঁদে তারা পা দিয়েছেন, হয়তো জেনে বুঝে দিয়েছেন, হয়তো কোনো কিছু প্রত্যাশার প্রেক্ষাপটে দিয়েছেন। আমি তো বলি এটা কিন্তু ইনভেস্টিগেশন করা উচিত। যেখানে সারা পশ্চিমবঙ্গের মানুষ চাইছে যে জোট হোক, কংগ্রেস সিপিএম এর পার্টির লোকেরা চাইছে, পার্টির শীর্ষ নেতৃত্ব চাইছে, তখন কোন লিডাররা এবং কি স্বার্থে, কি উদ্দেশ্যে এবং কিসের বিনিময়ে তারা এই জোটটাকে বানচাল করে দিয়ে কংগ্রেসকে দুর্বল করলেন, বা আমরা দুর্বল হলো আর জয়ী হলো, ভালো করলো বিজেপি। ইনভেস্টিগেশন করা উচিত। প্রশান্ত কিশোর এসছেন, মানে একদম কর্পোরেট রাজনীতিতে, কর্পোরেটের জায়গায় নিয়ে যাচ্ছেন, এবং মনে করা হচ্ছে ওনার মস্তিষ্ক থেকে এমন কিছু বেরিয়ে এসছে যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষে ইতিবাচক। আবার কেউ বলছেন, রাজনৈতিক মহলে কেউ বলছেন প্রশান্ত কিশোরের পিছনে যে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে, রাজনীতিটা ওরমভাবে হয় না, রাজনীতিটা মানুষের মধ্যে গিয়ে করতে হয়। প্রশান্ত কিশোরের ব্যাপারটাকে আমি কীভাবে দেখছি? না, উনি একজন পলিটিক্যাল অ্যানালিস্ট, এবং সাকসেসফুল পলিটিক্যাল অ্যানালিস্ট বলেই আর কি ভারতবর্ষের মানুষ জানেন। এবং হয়তো আমি এই বিষয়টা নিজে ডাইরেক্টলি জানি না, হয়তো উনি পরামর্শ দিচ্ছেন, বা হয়তো যেটা আমরা জানি যে উনি পরামর্শ দিচ্ছেন, হয়তো সেটা নয়, হয়তো অন্য কিছু পরামর্শ দিচ্ছেন, এই বিষয়টা আমি জানি না। তবে আমি ব্রডলি এটা বলি যে গুণগত দিক দিয়ে গত 3 মাসে আমূল পরিবর্তনের সূচনা কিন্তু হয়েছে, সবাই এটা স্বীকার করছে। আর এটাও সবাই স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে লোকসভা নির্বাচনের কনটেক্সটে তৃণমূলের তার ভালো রেজাল্ট হয়েছে, আসন পেয়েছেন আর কি 22টা আসন পেয়েছে, এবং বিজেপি 18টা আসন পেয়েছে। কিন্তু খেয়াল করে দেখুন, ওই দিনের পর থেকে প্রত্যেক দিন কিন্তু তৃণমূল কংগ্রেসের ইঞ্চিতে হলেও কিন্তু সেটা তারা এগোচ্ছেন, এবং সেই এগোনোর প্রক্রিয়াটাকে আরো ত্বরান্বিত করতে হবে, আরো শক্তিশালী করতে হবে। এটাতে প্রশান্ত কিশোরের মতো একজন পলিটিক্যাল অ্যানালিস্ট বা তার টিম, পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা অন্যান্যরা যারাই পরামর্শ হয়তো দিচ্ছেন, সেই পরামর্শগুলি হয়তো কাজেও লাগছে। লোকসভা নির্বাচন কিংবা তার আগে থেকে অনেকেই বিজেপিতে গিয়েছিলেন, আবার তারা ফিরে আসছেন। ঠিক এই জায়গা থেকে আপনাকে একটা প্রশ্ন করবো, সেটি হলো এই তৃণমূল কংগ্রেস থেকে যারা বিজেপিতে যাচ্ছেন বা বিজেপি যাদেরকে নিচ্ছে, এতে মানে
মানে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে বলছে, ওম প্রকাশ মিশ্র রাজনৈতিক নেতা, তৃণমূল কংগ্রেসের নেতা হিসাবে বলছে, এটা আলটিমেট কি বিজেপির কোনো সুবিধা হবে? বিজেপি তো অনেক পাবলিসিটি পাচ্ছে, আর সেই পাবলিসিটিটাকে তারা ভাবছে যে নেগেটিভ পাবলিসিটিও তাদের জন্য পাবলিসিটি। এবং যে কাণ্ডগুলি হচ্ছে কিছু ব্যক্তি বিশেষগুলিকে নিয়ে, এখন দেখুন মুকুল রায় তার ব্যাকগ্রাউন্ড, তার নিজের জায়গা, তার রাজনৈতিক অবস্থা, সেই সমস্ত সবকিছু যদি দেখে যে যেভাবে বিজেপিকে নিয়ে গেছিল সেই লোকরা সবাই ফিরে আসছে, তারা তো নিজেরাই বলছে। কিন্তু দেখলেন যে বনগাঁতে কি হলো, আজকে এখন শুনছি যে গারুলিয়াতে আবার সবাই ফিরে আসতে চাইছে। সব জায়গা থেকে মানুষ ফিরে আসবেন। তবে বেঙ্গলে কিন্তু বিজেপি, বেঙ্গলের মাটি কিন্তু বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি পক্ষে আর কি প্রশ্রয়কারী হবে না, এবং সেটা বিজেপিও বুঝবে। এবং আমার মনে হয় যে যেটুকু তারা এগিয়েছিলেন এই কংগ্রেসের আর সিপিএম এর লিডারদের নির্বুদ্ধিতার জন্য বা তাদের ষড়যন্ত্রের জন্য বিজেপি আবার ফিরে আসবে। আমরা তো একসময় বিজেপির 17%কে 10%-এ নামিয়ে এনেছিল। এই 40%ও আমার ধারণা যে ইতিমধ্যেই আর কি মানে 24% হয়ে যাবে ওই দিকে। কি মনে হচ্ছে 2021 নির্বাচনে কি, বিধানসভা নির্বাচনে কি আপনি তৃণমূল কংগ্রেসের টিকিটে দাঁড়াবেন? না, আমার টিকিটে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই। আমি দেখুন, আমি তো নির্বাচনে বেশ কিছুবার পরাজিত হয়েছি, এবং যারা বড় বড় নেতা তারা কিন্তু সবসময় নির্বাচনে দাঁড়িয়েছেন যখন জোট হয়েছে। আমি কিন্তু যখন জোট হয়নি, কংগ্রেসের ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছিল, তখন দাঁড়িয়েছি। 2006 সালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্ষদ সদস্য ছেড়ে দিয়ে বুদ্ধবাবুর বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমি বলছি যদি নেত্রী আপনাকে টিকিট দেয় বা কোথাও থেকে দাঁড়াতে বলে, সেক্ষেত্রে আপনি কি করবেন? না, আমার মনে হয় যে এই ধরনের আলোচনার এখন কোনো জায়গাই নেই, এখন কোনো নির্বাচনও নেই, আর আমি নির্বাচনে দাঁড়ানোর ব্যাপারে বিশেষ আগ্রহী। আর এটাও ঠিক যে আমি খুব সাংগঠনিকভাবে খুব দারুণ কাজ করি, সেটাও নয়। আমি এতটা ওই অর্থে পপুলারও নই। তো তার ফলে আমার মনে হয় না যে আমার ভোটে দাঁড়ানোর সঙ্গে আর কি আমার যোগ্যতা বা নেতৃত্ব সম্পর্ক রয়েছে। প্রকাশবাবু, আপনাকে একদম শেষ প্রশ্ন, সেটা হলো সদ্য কংগ্রেসের হাত ছেড়ে তৃণমূল কংগ্রেসে এসছেন, কি মনে হচ্ছে তৃণমূল যেটা বলে আসতো, দাবি করে আসতো বেশ কয়েক বছর ধরে, কংগ্রেস কি সাইনবোর্ড এখন? না, আমি এই কথাগুলি খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আমি জাস্ট বলতে চাইছি যে কংগ্রেসের ভোটাররা এই 1998-এর পর থেকে আর কি ক্রমাগতভাবে আর কি আমরা পিছিয়ে পড়েছিলাম। আমি কংগ্রেসে ছিলাম, এবং তার অনেকগুলি কারণ ছিল। আমরা দুঃখিত ছিলাম, ব্যথিত ছিলাম, এটা কিন্তু যখন কংগ্রেসের একটু ঘুরে দাঁড়ানোর সুযোগ হলো, যে ধরুন যে 2016 সালে একটা রিজনেবল পার্সেন্টেজ আমরা ভোট পেলাম, তো সেই ব্যবস্থাটাকে আমরা ভেঙে দিলাম। তার ফলে আজকে কংগ্রেসের ভোট 2016-র তুলনায় 55% আরও কমে গেল। এবং তাই জন্য এই সমস্ত ভাবে আখ্যায়িত করবার আমার মনে হয় যে প্রয়োজনীয়তা নেই। কংগ্রেস একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি। আমি বলবো যে প্রাণকেন্দ্র, ভারতবর্ষের সাংবিধানিক গণতন্ত্রের প্রাণকেন্দ্র হচ্ছে জাতীয় কংগ্রেসের অবদান এবং ভূমিকা। সোমেনবাবু অবশ্য ভুল কথা বলেন, সোমেনদাকে রেসপেক্ট করি। উনি বলছেন যে আমাকে নাকি বিতাড়িত করা হয়েছিল, আমি নাকি এক্সপেল। তো উনি আসলে রেজিগনেশন অ্যাকসেপ্ট করে 3 তারিখে আমাকে সুন্দর একটা বড় চিঠি দিয়েছেন রেজিগনেশন অ্যাকসেপ্ট করে, আর 4 তারিখে উনি বলছেন আমি নাকি এক্সপেলড হয়ে গেছি। তো উনি খুব কনফিউজ, কিন্তু উনি যতই কনফিউজ থাকুন না কেন, একটা ব্যাপার উনি করে দিয়েছেন, যাতে বিজেপি এগিয়ে যায় বাংলায়। হ্যাঁ, সেই কাজটা কিন্তু উনি লোকসভা নির্বাচনে জোটটা ভেঙে দিয়ে করেছেন, এবং তার জন্য কংগ্রেস কর্মীরা, কংগ্রেসের আদর্শে বিশ্বাসী মানুষরা তাকে কিন্তু কোনোদিন ক্ষমা করবে না। একেবারেই অনেক অনেক ধন্যবাদ ওম প্রকাশ মিশ্রকে, অধ্যাপক ওম প্রকাশ মিশ্রকে। উনি তার কংগ্রেস ছেড়ে, দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের যাওয়া থেকে শুরু করে রাজ্য রাজনীতি, জাতীয় রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, পুরো বিষয়টি সুন্দরভাবে আমাদের কাছে ব্যাখ্যা করলেন। আগামী দিন আবার ওনার সঙ্গে আমরা এই বিষয়ে বসবো। আপনারা দেখতে থাকুন এখন বিশ্ববাংলা সংবাদ।